This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH chana mosla এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। সেদিনটা ছিল রোববার 1943 সালের 5ই ডিসেম্বর সকাল 11টা মতো টাইম হবে। হঠাৎ করে কলকাতার আকাশে বাতাসে যুদ্ধের সাইরেনের সুর। আর পরের দিন স্টেটসম্যান পত্রিকা লিখেছিল যে সাইরেন বাজার ঠিক 20 মিনিটের মধ্যে কলকাতায় ঢুকে পড়েছিল জাপানি যুদ্ধ বিমান। এই 20,000 ফিট উপর থেকে তারা একদম সরাসরি নেমে এসেছিল খিদিরপুর ডকের খুব কাছে। আর তারপর কী হয়েছিল? জাপানিরা ইচ্ছে মতো বোম ফেলেছিল কলকাতায়। ওই সেই বলে না, সারেগামা পাধানি বোম ফেলেছে জাপানি। শুরুটা তো ওখান থেকেই। বিপুল ক্ষতি হয়েছিল ডকের। আশেপাশের দোকানপাট, বাড়িঘর, কলকারখানা, এগুলো কোনোটাই সেই বিপর্যয় এড়াতে পারেনি। দেখুন, কলকাতায় জাপানিদের উড়ে আসার কারণ তো একটাই ছিল, ভারত তখন ওই ব্রিটিশ উপনিবেশ, শত্রুর উপনিবেশ, সুতরাং শত্রু হিসেবেই দেখেছিল জাপান। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা বারবার হানা দিয়েছিল কলকাতায়। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আঁচ কলকাতায় কিন্তু একদম সঙ্গে সঙ্গে এসে লাগেনি। ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অশুভ শুরুটা কবে হয়েছিল মনে আছে আপনাদের? 1939 সালের 3রা সেপ্টেম্বর। কিন্তু ভারতের গায়ে সেই যুদ্ধের আঁচ এসে লাগে আরও প্রায় বছর খানেক পর। 1940-এ জাপান যুদ্ধে জড়িয়ে পড়ায় এশিয়াতেও বিপদ ঘনিয়েছিল। ভাবছেন তো হঠাৎ ইতিহাস নিয়ে পড়লাম কেন? হঠাৎ এরকমভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস কেন মাথার মধ্যে ঘুরঘুর করছে? তার একটাই কারণ, রাশিয়ার প্রকাশ করা একটা ভিডিও আবার কোথাও যেন একটা বিশ্বযুদ্ধের আশঙ্কা এরকম একটা ভাব মনের মধ্যে কিন্তু একটা কাঁটার মতো বিধিয়ে দিয়েছে, জানেন তো, খালি খচখচ করছে। আপনারা দেখুন, আপনাদেরও করবে। কি বলুন তো, এটা ট্রান্সমিটার। এটা দিয়ে কি হয়? টেলিগ্রাম বলে একটা জিনিস ছিল, ভুলে গেছেন তো? সত্যি কথা, আমাদের ছোটোবেলার বিষয়গুলো কত দ্রুত অতীত হয়ে যাচ্ছে না? মনে হচ্ছে সব যেন জাদুঘরে যাওয়ার মতো ব্যাপার, প্রাগৈতিহাসিক যুগের ব্যাপারটা যে সেরকম নয়। ভুলে যাওয়া জিনিসগুলো যে মাঝে মধ্যে কাজে লাগে, সেটাই রাশিয়ার পোস্ট করা ভিডিওটার থেকে হঠাৎ মাথার মধ্যে এসে গেছে। দেখুন, এই সোশ্যাল মিডিয়াটা না একটা অদ্ভুত জিনিস। এখানে যা পোস্ট করা হয় তার কিছু যেরকম একদম যাচ্ছে তাই সব জিনিসপত্র কোনো কাজে লাগে না, কিন্তু আবার সেই সমস্ত আবর্জনার মধ্যে মাঝে মধ্যে মণিমাণিক্যও থাকে। এটা সেরকমই ইঙ্গিতবাহী একটা ভিডিও। কখন এই ট্রান্সমিটারের ব্যবহার হয় জানেন? যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের পরিস্থিতি তৈরি হলে এই ধরনের ট্রান্সমিটারের ব্যবহার শুরু হয়, কারণ পারমাণবিক হামলা হলে যোগাযোগ ব্যবস্থাটাই ভেঙে পড়ে। তখন কাজ চালানোর একটাই উপায়, এই ধরনের ট্রান্সমিটারের মাধ্যমে সাংকেতিক ভাষায় কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগ। এই ধরনের ট্রান্সমিটারের ব্যবহার করে রাশিয়া কী করছে বা কী বোঝাচ্ছে, এর উত্তরটাও তো লুকিয়ে রয়েছে একটা রবিবারগুলো মনে হচ্ছে এরকম অভিশপ্তই হয়ে গেল, বুঝলেন তো? গতকাল 1 জুন 2025 রোববার ছিল। রাশিয়াকে চমকে দিয়ে গত 3 বছরের যুদ্ধে সব থেকে বড় চালটা চেলে দিয়েছে ইউক্রেন। রাশিয়ার মূল ভূখণ্ডের 2 থেকে 3,000 কিলোমিটার ভেতরে হবে। ঢুকে পড়েছে তারা, শুধু না, সেখান থেকে আঘাত করেছে।
আর যে আঘাতে বেছে বেছে রাশিয়ার বায়ুসেনার নৌসেনা ঘাঁটিগুলোর ক্ষতি হয়েছে। প্রায় 40টার মতো যুদ্ধবিমান নাকি নষ্ট হয়ে গেছে। সব থেকে বড় কথা কি জানেন, একটা অদ্ভুত সিনেমার মতো ব্যাপারটা। প্রথমত রাশিয়ার ঘরে ঢুকে মারার এই প্রস্তুতিটা একদিন দুদিন নয়, 1.5 বছর ধরে নিয়েছিল ইউক্রেন। আর দ্বিতীয়ত, যে দেশটা বিশ্বের সব থেকে বড়, সেই রাশিয়ার পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে হামলা চালিয়েছে ইউক্রেন। আর তৃতীয়ত, এই হামলা হয়েছে ড্রোন দিয়ে। মোট 117টার মতো ড্রোন ব্যবহার করেছে ইউক্রেন। এবার এই ড্রোন ব্যাপারটা আজকের যুদ্ধে কতটা এফেক্টিভ, এটা তো আমরা হাতে গরম প্রমাণ পেয়ে গেছি। ইনফ্যাক্ট এই ড্রোন বিষয়টা এতদিন আমরা জানতাম খালি ওই ওপর থেকে তুলে একটু ভিডিও তোলার জন্য। এই ড্রোন যে কত কার্যকরী মারণাস্ত্র হতে পারে যুদ্ধের বাজারে, এটা যে মাঝে মধ্যে ওই প্লেন টেনগুলোকেও, ফাইটার বিমানকেও মানে ফেল পড়িয়ে দিতে পারে, সেটা তো এই ভারত পাক সংঘাতের সময় আমরা দেখেছি। মনে আছে না, রাত্রির বেলা অন্ধকারের মধ্যে কীরকম ঝাঁকে ঝাঁকে জোনাকির মতো ড্রোনের ঝাঁক উড়ে আসছে। এই ড্রোনটা সেই তখন থেকে আমাদের কিন্তু সিলেবাসের মধ্যে ঢুকে গেছে। আমরা বেশ মোটামুটি সবাই টুকটাক ড্রোন সম্পর্কে জেনে গেছি। ভারত কী ধরনের ড্রোন ব্যবহার করে, পাকিস্তান কোন ড্রোন ব্যবহার করেছিল, তুরস্কের ওই ড্রোনগুলোর দাম কত, এই সমস্ত আমরা জেনে টেনে গেছি আর কি। এই যে ইউক্রেন এই ড্রোনগুলো ব্যবহার করেছে, তাই জন্য এতে তো আমরা খুব একটা অবাক হইনি, কিন্তু গোটা ব্যাপারটার পরিকল্পনাটা সেটা কিন্তু সত্যি সত্যি অবাক করার মতো। এই যে ড্রোনগুলো, এর এক একটার খরচ জানেন কত? দাম 40,000 টাকা মাত্র। মানে যে টাকা দিয়ে এখানকার নর্মাল ড্রোনও কিনতে পাওয়া যায় না। এবার আজকের দিনে এক একটা দেশের প্রতিরক্ষার পেছনে যা খরচ হয়, সেই তুলনায় এক একটা ড্রোনের দাম তো নস্যি, কিচ্ছু না, প্রায় ফ্রি। অথচ এই সস্তা ড্রোন দিয়েই পুষ্টিকর শিকার করেছেন জেলেনস্কি, ওই ইউক্রেনের প্রেসিডেন্ট। মিসাইল বইতে পারে এরকম যত যুদ্ধ বিমান আছে রাশিয়ার হাতে, তার 3 ভাগের 1 ভাগই ধ্বংস হয়ে গেছে বলে তিনি দাবি করেছেন। কে ধ্বংস করেছে? এই ড্রোনগুলো। এবার হিসেব বলছে, যদি ইউক্রেনের হামলায় রাশিয়ার সত্যি সত্যি ওই অত সংখ্যক যুদ্ধবিমান ধ্বংস হয়ে থাকে, তাহলে রাশিয়ার মোটামুটি 60,000 কোটি টাকার যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। এবার চিন্তা করুন, এক একটা ড্রোনের দাম যদি 40,000 হয়, তাহলে 117টা ড্রোনের মোট দাম কত? 50 লাখ টাকা। মানে আমাদের এখানে এখন কলকাতা শহরের একটু মানে কমা জায়গায় একটা 2 কামরার ফ্ল্যাটের যা দাম, সেই খরচে রাশিয়ার 60,000 কোটি টাকার লোকসান করে দিয়েছে ইউক্রেন। আর তাই ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, তারা যা করে দেখিয়েছেন সেটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। সত্যিই তো, কারণ যুদ্ধ মানে কি? যুদ্ধ মানে শুধু যে দ্বিপাক্ষিক ক্ষতি, বড় বড় ইমারত ভেঙে পড়া, বাড়িঘর ধ্বংসস্তূপ বা অসংখ্য প্রাণহানি, শুধু তো তাই নয়। যুদ্ধ যেটা সব থেকে বড় করে আঘাত আনে, সেটা হচ্ছে অর্থনীতিতে। যে আঘাত করে আর যে আঘাত সয়, দুজনেরই অর্থনীতি মোটামুটি 12টা বেজে যায়। খরচ চালানোটা কিন্তু যুদ্ধের আজকের দিনে বিরাট কঠিন একটা বিষয়। ঠিক সেইখানে ইউক্রেনের এই যে সস্তায় পুষ্টিকর একটা সমাধান এবং সাফল্য, এটা কিন্তু ইতিহাসের পাতায় উঠে থাকার, শুধু ইতিহাস না, অর্থনীতির পাতাতেও হয়তো উঠে যাবে। কারণ শুধু তো কম খরচ নয়, অপারেশনের দিক থেকেও তাদের পরিকল্পনাটা ছিল ব্যতিক্রমী। অনেক দিন পর এটা পরিষ্কার হয়ে গেছে যে এই অনেকটা সিনেমাটিক ঢঙে এই সমস্ত কাজকর্মগুলো করে কিভাবে একটা দেশের সাথে, শক্তিশালী দেশের সঙ্গে মানে শুধু যুঝে যাওয়া নয়, আঘাত আনা যায়। আসলে জেলেনস্কি তো ওই অভিনেতা টাইপ ছিলেন, সেই জন্য হয়তো তার মাথার মধ্যে সমস্ত প্লট টট ঘুরেছে। ভাবুন যে 117টা ড্রোন রাশিয়ার 41-40টা বিমান, যুদ্ধবিমান নষ্ট করেছে, সেই 117টা ড্রোনের একটাও ইউক্রেন থেকে ওড়েনি। প্রত্যেকটা ড্রোন ওড়ানো হয়েছে রাশিয়ার ভেতর থেকে, রাশিয়ার মাটি থেকে, এবং সেটা একদিনে নয়,
1.5 বছর ধরে পরিকল্পনা করে, ভাবা যায় একটা আক্রমণ হানার জন্য 1.5 বছর ধরে পরিকল্পনা করেছে ইউক্রেন। একটা ট্রাক ভর্তি করা হয়েছে এই ড্রোনগুলো দিয়ে। তারপরে এই ড্রোনগুলো একটা করে বিভিন্ন দিক দিয়ে রাশিয়ার ভেতরে ঢোকানো হয়েছে। শুধু ঢোকানো হয়নি, সেই ড্রোনগুলো মানে ড্রোন বোঝাই ট্রাকগুলোকে নিয়ে গিয়ে একেবারে একটা কৌশলগত জায়গায় বেছে মানে কোথায় রাশিয়ার নৌসেনা ঘাঁটি রয়েছে, কোথায় বায়ুসেনা ঘাঁটি রয়েছে, রাশিয়ার বিভিন্ন প্রান্তে বিভিন্ন দিকে গিয়ে সেই ট্রাকগুলোকে সেই সমস্ত মানে স্ট্র্যাটেজিক লোকেশন যাকে বলে আর কি, তার কাছাকাছি পার্ক করিয়ে রাখা হয়েছে। এবং গতকাল মাহেন্দ্রক্ষণ বুঝে সফল হামলা চালানো হয়েছে। ওই সমস্ত ট্রাকগুলোর ডালা খুলে গেছে আর ওই মারণ ড্রোন সব উড়ে বেরিয়ে এসে যেখানে আঘাত আনার আঘাত এনে দিয়েছে। ভাবুন তো কত বড় এবং কত দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা, এবং এটা সফল পরিকল্পনা। বললাম না, এই যুদ্ধের ইতিহাসে জেলেনস্কির এই চালটা এটা কিন্তু লেখা থাকবে। আর একটা জিনিসও তো লেখা থাকবে, বলে না সব কিছুরই তো একটা সমান এবং বিপরীত একটা প্রতিক্রিয়া থাকে সব ক্রিয়ার। এই জেলেনস্কি যতই এখন ছাতি ফুলিয়ে ঘুরুন যে কী কাণ্ড করেছি, কি দুর্ধর্ষ একটা যুদ্ধের স্টাইল বার করেছি, দেখিয়ে দিচ্ছি কীভাবে এরকম প্ল্যান করতে হয়। কি আপনারা খালি ওই সানজু ফানজুর কথা বলেন যে ওর নাকি একদম আধুনিক যুদ্ধবিদ্যার ওপর একটা নোটবুক লেখা, সেই চাইনিজ সমর বিশারদ। কিন্তু সানজু ফানজুকে আমি ফেল পড়িয়ে দিতে পারি। এখন আধুনিক পৃথিবীতে এটাই হচ্ছে লেটেস্ট লড়াইয়ের সংজ্ঞা। হতে পারে, কিন্তু তার সাথে সাথে তিনি কি জানেন এর প্রতিক্রিয়াটা কি? এবং এটাও কি তিনি জানেন যেভাবে রাশিয়ার ওই বিভিন্ন ওই নৌসেনা ঘাঁটি বা বিমান ঘাঁটির কাছে তিনি ট্রাকগুলোকে পার্ক করিয়েছিলেন, এই আঘাতটা হেনে নিজের দেশকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করালেন? এবং তার সাথে শুধু নিজের দেশ না, ভবিষ্যতের পৃথিবী সবটাকে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফের একটা পরমাণু যুদ্ধের মুখে এনেও দাঁড় করিয়ে দিলেন না? এই প্রশ্নটা তো উঠছে। জাপান পার্ল হারবারে আক্রমণ চালানোর পর আমেরিকা হিরোশিমার নাগাসাকিতে নিউক্লিয়ার বোমা, পারমাণবিক বোমা ফেলেছিল। ইউক্রেন সেই ইতিহাসের মুখেই তো পৃথিবীকে সে ফের একবার দাঁড় করিয়ে দেওয়ার মতো জায়গায় নিয়ে চলে গেছে। সেটা সত্যি হবে কিনা সেটা তো সময় বলবে, কিন্তু আপাতত রাশিয়া যে প্রত্যাঘাতের কাউন্টডাউন করছে, সেই আঘাতের সামনে দাঁড়িয়ে ইউক্রেনের ভবিষ্যৎ যে অনিশ্চিত সেটা কিন্তু দুনিয়া বুঝে গেছে। আচ্ছা, কোথাও গিয়ে জেলেনস্কি কি হিরোগিরি করতে গিয়ে দেশকে সর্বনাশের সামনে দাঁড় করিয়ে দিলেন? ভাবার মতো ব্যাপার তো ব্যাপারটা। রাশিয়া মার খেয়ে যে পাল্টা মারবে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। এবার কতটা মারবে, কাকে কাকে মারবে এবং কী দিয়ে মারবে সেটাও এই মুহূর্তে আসল বিবেচ্য। এক এক করে আসি। প্রথমত, রাশিয়া ইতিমধ্যেই নিউক্লিয়ার অ্যালার্ট ঘোষণা করেছে, তাদের সমস্ত সামরিক ঘাঁটিগুলোকে পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছে। দ্বিতীয়ত, রাশিয়া কি শুধু ইউক্রেনকেই মারবে, নাকি তাদের নিশানায় আরও কেউ রয়েছে? জেলেনস্কি বলছেন যে এই অপারেশন নাম তারা দিয়েছিলেন অপারেশন স্পাইডার ওয়ার, কারণ ওই মাকড়সার জাল যেরকম হয় না, সেরকমই বিভিন্ন দিকে রাশিয়ার তারা তাদের ঘাতক ড্রোনগুলো পাঠিয়ে দিয়েছিলেন ওই ট্রাকে করে ট্রাক বোঝাই করে। কিন্তু রাশিয়ার 2-3 হাজার কিলোমিটার ভেতরে সেই ড্রোনগুলোকে অ্যাক্টিভ করেছিলেন কিভাবে? নিখুঁত লক্ষ্যে একদম আঘাত হানার কাজটা হলো কি করে? দেখুন, রিমোট কন্ট্রোল দিয়ে বসে অতগুলো ড্রোনকে কি ওই ইউক্রেন থেকে অপারেট করা যায়? নাকি ওই সব কটা ড্রোনের সঙ্গে সঙ্গে অপারেটরকেও তারা ওই সমস্ত জায়গায় পাঠিয়ে দিয়েছিল? নাকি আরও একটা কিন্তু রয়েছে? ইউক্রেনের ওই অপারেশনে স্যাটেলাইটের কোনো ভূমিকা ছিল না তো? দেখুন, 7ই মে রাতে পাকিস্তানের ভেতরে 9টা জঙ্গি ঘাঁটি ভেঙেছিল ভারত, আপনারা জানেন। একইভাবে সেখানে ড্রোনের ব্যবহার হয়েছিল,
এটাও আমরা জেনে গেছি। আর সেই ড্রোনের সফল ব্যবহারে আমাদের স্যাটেলাইটকে কিন্তু দারুণভাবে কাজে লাগানো হয়েছিল। পাকিস্তানের ওপর ভারতীয় স্যাটেলাইট পৌঁছানোর পরেই পাক এয়ার ডিফেন্স সিস্টেম 23 মিনিট অকেজো হয়ে গেছিল। ওই একই কায়দা যদি ইউক্রেন অনুসরণ করে থাকে, অথবা যদি তাদের এই যাবতীয় ড্রোনগুলো ওই কোথাও ওই জিওস্ট্যাটিক যে স্যাটেলাইটগুলো বলে, অর্থাৎ পৃথিবীর কোনো একটা মহাশূন্য থেকেই পৃথিবীর কোনো একটা নির্দিষ্ট বিন্দুর ওপর গিয়ে যেটা দাঁড়িয়ে থাকতে পারে, সেই জায়গার থেকে সেই একই জায়গায় পৃথিবীর সঙ্গে সঙ্গে সেইভাবে ঘোরে, ওই একই জায়গার ওপরে থাকে তারা, সেইগুলো দিয়ে যদি এগুলোকে কন্ট্রোল করা হয়ে থাকে তাহলেই তো আসল প্রশ্নটা, স্যাটেলাইটটা দিল কে? ইউক্রেনকে সাহায্যটা করলো কোন দোষ? কারণ ইউক্রেনের তো নিজস্ব কোনো স্যাটেলাইটই নেই। তাহলে কাদের স্যাটেলাইট ব্যবহৃত হলো? আমেরিকা নাকি জার্মানি? রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের তো কোনো অভাব নেই। অনেক লোক আছে যারা অপেক্ষা করে বসে আছে পুরনো নিজেদের ঝাল মেটাবে। দৈর্ঘ্যে, প্রস্থে আর প্রতিরক্ষা ক্ষমতায় রাশিয়ার সঙ্গে তুল্যমূল্য না হলেও এতদিন ধরে ইউক্রেন তো জুঝেছে, আর সেটা তো সম্ভব হয়েছে ন্যাটোর সহযোগিতা ছিল বলেই। নইলে একটা দেশ কিভাবে এতদিন ধরে এত বড় একটা তুলনামূলকভাবে মানে বহুগুণ বেশি শক্তিধর দেশের সঙ্গে লড়ে গেল? কিন্তু 3 বছর ধরে ন্যাটো যে অলিখিত চুক্তিটা বানছিল সেটাই তো সম্প্রতি অগ্রাহ্য করেছিল জার্মানি। ন্যাটো ইউক্রেনকে এমন কোনো মিসাইল দেবে না যেটা রাশিয়ার ভূখণ্ডে ঢুকে হামলা চালাতে পারে, এটাই তো শর্ত ছিল যাবতীয় যা অস্ত্রশস্ত্র দিয়েছিল। মানে মোদ্দা কথা, আত্মরক্ষার জন্য মিসাইল বা অস্ত্রগুলো দিয়েছিল ন্যাটো। কিন্তু জার্মানি এই শর্তের খেলাপ করে জানিয়ে দিয়েছিল তারা রাশিয়ার ভেতরে আঘাত করার মতো শক্তি দিয়ে ইউক্রেনকে সহযোগিতা করতে চায়। দেখুন, মিসাইল হামলা হয়নি, একদম ঠিক, কিন্তু ড্রোন হামলা তো হয়েছে। পুতিন কিন্তু 1 বছর আগেই বলেছিলেন তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লায় রয়েছে সমগ্র বিশ্ব, পৃথিবীর যে কোনো কোণায় হামলা চালানোর মতো শক্তি রয়েছে তাদের মিসাইলের। সেই শক্তি যদি রাশিয়া প্রয়োগ করে, সবথেকে বড় কথা, যাদের কাছে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করেও এরকম ধ্বংসাত্মক হামলা চালানোর মতো অস্ত্র রয়েছে, তারা যদি একবার ট্রিগার টেনে দেয় তাহলে বিশ্বের কোন কোণায় সেই অস্ত্র গিয়ে পড়বে তার কোনো গ্যারান্টি আছে নাকি? এরপরে রাশিয়া যে রিটালিয়েশনটা করবে সেটা কিন্তু শুধু ইউক্রেনের বিরুদ্ধে না, বাট রাশিয়া একটা সেকেন্ডারি স্টেটমেন্টও দেবে, যে স্টেটমেন্টটা উইল গো টু এভরিবডি হু কনস্পায়ার্ড এগেইনস্ট রাশিয়া, ইনক্লুডিং ইউরোপিয়ান ইউনিয়ন, ইনক্লুডিং নেটো, ইনক্লুডিং ইউনাইটেড নেশনস অ্যান্ড ইনক্লুডিং আমেরিকা অ্যাজ এ স্টেট। রাশিয়া সবাইকে একটা উত্তর দেবে একটা অ্যাটাকের মধ্যে দিয়ে কিংবা মাল্টিপল সিরিজ অফ অ্যাটাকের মধ্যে দিয়ে। দেখুন, বিশেষজ্ঞরা যা ভাবছেন তা যদি সত্যি হয় তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আবার কিন্তু দক্ষিণ এশিয়ায় ওই যুদ্ধের সাইরেন বাজলেও বাজতে পারে। কারণ রাশিয়া যদি ইউক্রেনের বাইরে কোনো দেশে হামলা করে তাহলে সেই প্রত্যাঘাতে যে আরেকটা বিশ্বযুদ্ধ শুরু হবে না তার তো কোনো গ্যারান্টি নেই। ব্রিটেন তো ইতিমধ্যেই বলতে শুরু করেছে তারা যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে, যাবতীয় সামরিক অনুশীলন শুরু করে দিয়েছে, ওই ড্রিল আর কি। এগুলো আপনারা শিখে গেছেন এখন, আমরা সবাই জেনে গেছি এই মক ড্রিল কাকে বলে আর কি। হ্যাঁ, এগুলো তার প্রত্যেকটার কারণ, তার প্রত্যেকটার অভিঘাত, এগুলো সম্পর্কে আমরা জানছি আর কি। সুতরাং ব্রিটেন যখন এরকম একটা মক ড্রিল শুরু করেছে আমরা একটু ধারণা পাচ্ছি। দেখুন, তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো হতে হবে না, এটা আমরা আশা করতেই পারি। কারণ যখন ওই পরমাণু শক্তিটা বিভিন্ন দেশের হাতে থাকে তখন কেউই সেই শক্তিটাকে ব্যবহার করতে চাইবে না। সুতরাং আমরাও আশা করব যে পরিস্থিতিটা ওই দিকে যাবে না। কিন্তু যদি তৈরি হয়, ওর বাইরেও তো ওরকম পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে, অন্তত আক্রমণের অভিঘাতের ওপর নির্ভর করে। তাহলে কি হতে পারে একটু আন্দাজ করা যেতে পারে, চেষ্টা করে দেখুন না। দেখুন, ভারত ইউক্রেনের শত্রু নয়, ভারতের কথা কেন বলছি, কারণ আমাদের যাবতীয় চিন্তা ভাবনা সেগুলো তো ভারতকে কেন্দ্র করেই হবে। আমরা আর কাকে নিয়ে ভাববো? যতক্ষণ না আমাদের দেশে এসে আঁচ পৌঁছচ্ছে ততক্ষণ আমাদের এই সমস্ত নিয়ে মাথা ব্যথা নেই। আমরা টেলিভিশনে বসে হয়তো ওই যুদ্ধ দেখব বা যুদ্ধের বিভিন্ন ঘাত প্রতিঘাত নিয়ে আলোচনা করব। কিন্তু যদি সেই ঝাঁচটা এসে আমাদের দেশের ওপর এসে পড়ে
তখন কি আর এত নিশ্চিন্তে বসে বসে সিনেমা দেখার মতো করে যুদ্ধ দেখা যাবে? দেখুন, কারোর কথায় ভারত রাশিয়ার সঙ্গে যে শত্রুতা করেনি এখন পর্যন্ত, এটা তো বাস্তব। ও যুদ্ধ শুরু হওয়ার পরেও তো করেনি। ভারত আমেরিকার মতো দেশের চাপ অগ্রাহ্য করে রাশিয়ার কাছ থেকে তেল কিনেছে। এবার ধরে নেওয়া যাক এর ফলে আমাদের গায়ে রাশিয়ার বন্ধু দেশের তকমাটা পড়ে গেল, পড়ে যাওয়াটাই স্বাভাবিক। তাহলে তো চীনও আমাদের দিকে চলে এলো, অটোমেটিক্যালি চলে এসে আমাদের পাশে বসে যাবে। কারণ কূটনৈতিকভাবে চীনের সাথে রাশিয়ার তো আবার গলায় গলায় বন্ধুত্ব। আর এই একই সমীকরণে ইরানও রাশিয়ার পক্ষে দাঁড়াবে, এটা ধরে নেওয়া যায়। এবার ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক তো ভালো, আর যদি মানে এদিকে নতুন অক্ষ বলেন, তাহলে রাশিয়ার সঙ্গে ভারত বা চীন, এরা দুদলই তো এখন যথেষ্ট শক্তিধর, অর্থনৈতিক শক্তিতে এবং সামরিক শক্তিতেও তো বটেই। কিন্তু এই সমস্ত অক্ষটক্ষ যদি আমরা না ভাবছি, পাকিস্তানের কি হবে তখন? এটা তো আসল কথা। তারা কোন দিকে যাবে? কদিন আগে হঠাৎ রটে গেছিল জানেন তো, যে রাশিয়া নাকি পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করেছে। পাকিস্তানের ভেতর থেকেই বিভিন্ন কিছু যে যেরকম খবরগুলো চারপাশে ছড়িয়ে দেওয়া হয়, সেরকমই একটা সূত্র ছড়িয়েছিল। আর তারপরেই মস্কো তড়িঘড়ি জানিয়ে দিয়েছিল এই খবরটা সম্পূর্ণ ভুয়ো। তারা ভারতের বন্ধু ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। সেই খাতিরেই কি ভারতের শত্রুকে যুদ্ধ পরিস্থিতিতে পুতিন নিজের শত্রু বলে ভাববেন? বিশেষ করে যেখানে আমেরিকা সাম্প্রতিককালে পাকিস্তানের বড় বন্ধু হয়ে দাঁড়াতে চেষ্টা করছে। আর কাকতালীয় হলেও সত্যি, পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস বলেছেন, ভারত যদি এবার মারে তাহলে নাকি সীমান্তের 300 কিলোমিটারের মধ্যে নয়, আরও গভীরে ঢুকে মারবে, এবং তৃতীয় পক্ষের হস্তক্ষেপের সুযোগটাও নাকি ভারত এবার আর দেবে না। Not in the disputed territory, but all of Pakistan. In future, given the Indian policies and polities extremist mindset, absence of a crisis management mechanism may not give enough time to the global powers to intervene and effect cessation of hostilities. They will be probably too late to avert damage and destruction. আচ্ছা, পাকিস্তানের এই ডিজিএমও শামশাদ মির্জা, তার গলার আওয়াজটা বাজে কথাগুলো বললেন, সেগুলো একটু কি কারোর কাছে কান্না কান্না বলে শোনাচ্ছে? কান্নাকাটি করছেন? এত খুশি হবেন না। তিনি কান্নাকাটি করতে করতে ভারতের গায়ে কি যুদ্ধবাজ তকমাটা দাগিয়ে দিচ্ছেন? এটাই তো ভাবার বিষয়। ওই শেষে তার মুখে একটা একচিলতে হাসি দেখলাম না? নিজেদের সর্বনাশের কথা বলতে গিয়ে কারোর মুখে এরকম একচিলতে হাসি খেলে যায় নাকি? নাকি ব্যাপারটা এরকম যে কিরম দিলাম এইবার বুঝবে। আর একটা কথা, ওই তৃতীয় পক্ষ বললো না, যারা সময় পাবে না এই মধ্যস্থতা করার, তার নাম কি? ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট তো গত কয়েকদিনে অন্তত 10 বার বলেছেন যে তিনি ছিলেন বলেই ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি হয়েছে, তিনি ছিলেন বলেই পরমাণু যুদ্ধটা এড়ানো গেছে। সে তিনি থাকা সত্ত্বেও যখন রাশিয়া নিউক্লিয়ার হামলার কথা বলছে, তখন জানতে ইচ্ছে করছে যে আমেরিকাই কি সেই সর্বঘটে কাঁঠালি কলা, ভবিষ্যতে যার হস্তক্ষেপ অগ্রাহ্য করে ভারত প্রত্যাঘাত করতে পারে? এই আশঙ্কা করছে তো পাক সেনাবাহিনী। নাকি এটাও ওই যা বললাম তাদের কোনো চাল? তারা কি আগে ভাগে নিজেদের দুর্বল প্রমাণ করতে চাইছে? আমরা বেচারা, ভিকটিম, নিপীড়িত, এইটা গোটা বিশ্বের সামনে তুলে ধরতে চাইছে। কেন বলছি এটা? এখন তো ওই যা দেখছি আর কি, যুদ্ধের স্ট্র্যাটেজি কমপ্লিটলি বদলে গেছে। এবার খেয়াল করে দেখুন, আজ পাকিস্তান যেটা করছে, যে কান্নাকাটি করছে, যেভাবে আমরা নিরীহ, আমাদের খালি মারছে ভারত, এসে একটা যুদ্ধবাদ রাষ্ট্র যখন তখন এসে মারবে, এই মারল বলে। গত 3 বছর ধরে এই কাজটাই তো করছে ইউক্রেনও। রাশিয়া তাদের মারছে আর তারা মার খাচ্ছে। এই কাঁদুনিটাই তো ইউক্রেন টানা গেয়ে গেছে। অথচ দেখুন, তারপরেও তারাও কিন্তু টুকটাক কনস্ট্যান্ট দিয়ে গেছে, ছেড়ে কথা বলেনি। ভারতে মানে ওখানে রাশিয়ারও যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে তাদের পাল্লায় পড়ে, কিন্তু তারা সেই পার্টটা ভুলে গেছে। লোকের সামনে তুলে ধরেছে কি মারছে রাশিয়া, যখন তখন এসে বেড়ে যাচ্ছে, আমরা তো ছোট।
দেখুন, অপারেশন সিঁদুরের পর থেকে ওই শাহবাজ শরীফ থেকে শুরু করে এই শামশাদ মির্জা পর্যন্ত পাকিস্তানের প্রত্যেকে যেভাবে স্বীকার করে নিয়েছেন যে কিভাবে ভারত তাদের ভেতরে ঢুকে তাদের বিভিন্ন জায়গায় মেরে চলে গেছে, কিভাবে তারা হামলা করার আগেই ভারত ব্রহ্মোসের মতো মিসাইল দেখে দিয়েছে, তাদের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে। তারা কি এগুলো সব এমনি এমনি বলছেন? নিজেদের অসহায়তার কথা প্রমাণসহ তুলে দিচ্ছেন, নাকি অসহায়তার কথা বলে আড়ালে আড়ালে অন্য ঘুঁটি সাজাচ্ছেন? খেয়াল করে দেখুন কি বলেছিলেন শাহবাজ শরীফ। তারা আক্রমণ করার আগেই ভারত ব্রহ্মোস মেরে দিয়েছিল। মানে প্রথম আঘাতটা ভারত করেছে, তারা না। ভারতই হামলাকারী, তারা না। ভারত যে প্রত্যাঘাতের কথা বলছে সেটা মিথ্যে। এটাই তো গোটা বিশ্বের সামনে প্রমাণ করার চেষ্টা করেছিলেন শাহবাজ শরীফ। এবার এটার মধ্যে আর কি কি প্ল্যান আছে এটা এখনই আন্দাজ করা সত্যি খুব শক্ত। এটাও আন্দাজ করা শক্ত যে ওই ইউক্রেনের স্ট্র্যাটেজির সাথে পাকিস্তানের স্ট্র্যাটেজির এত মিল কেন। খুব কঠিনও কি, ওখানেও তো ইউক্রেনের পেছনেও তো আমেরিকার একটা সুস্পষ্ট মদত আছে বলে শোনা যায়। পাকিস্তানের পেছনেও যে আছে তলায় তলায় সেটাও আমরা বুঝতে পারছি। সুতরাং একই গুরুর দুই শিষ্য হলে খানিকটা ধরন মিলে যেতে পারে, তাই না? এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে পাকিস্তানের স্বার্থের সঙ্গে, পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটিগুলোর সঙ্গে তৃতীয় পক্ষের স্বার্থ সরাসরি জড়িত। ওই জন্য তো ওই তৃতীয় পক্ষের কথাটা বারবার তুলে ধরলেন শামশাদ মির্জা। আর এক পাকিস্তানি সাংবাদিক কি জানাচ্ছেন জানেন? ওই যে রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেস, যেখানে ভারত ব্রহ্মোস মেরেছে বলে শরীফ জানিয়েছিলেন, সার্টিফাই করে দিয়েছিলেন, স্বীকার করে নিয়েছিলেন, সেই নূর খান বিমান ঘাটের নিয়ন্ত্রণ পাক সেনার হাতে নয়, আসলে আমেরিকার হাতে রয়েছে। नूर खान बेस पे जितने भी अमेरिकी तैयारे इब्तदा में आते जाते थे, अब मालूम नहीं होता था कि उनके पास कार्गो क्या है। एक हमारे एयरफोर्स के अफसरान ने कुछ पूछने की कोशिश की वहाँ पे जो अमेरिकी मरीन थे, जब सामान जहाज़ों से उतर रहा था तो उनको कुछ शक हुआ। जब शक हुआ तो उन्होंने पूछा कि है क्या, तो उसने कहा कि सॉरी हम आपको ये नहीं बता सकते, तो हमारा अमेरिका का सामान है। अमेरिकी मुहाफिज ने या मरीन ने पिस्तौल निकाल लिया, सब पे पिस्तौल तान लिया कि आपको इस बात का कोई इख्तियार नहीं है, यू आर नॉट ऑथराइज्ड टू आस्क दिस क्वेश्चन। এই দাবিটা যদি সত্যি হয়, মানে শুনলেন তো, ওই নূর খান বিমান ঘাঁটিতে আমেরিকান কার্গো নামতো, ফাইটার বিমান নামতো। সেই কার্গো বিমানগুলোয়, অর্থাৎ জিনিসপত্রবাহী বিরাট বিরাট মালবাহী বিমান আর কি, সেগুলোতে কি এসছে একজন পাক মহিলা অফিসার জিজ্ঞেস করেছিলেন। জবাবে ওই আমেরিকার ওখানকার মেরিন যারা ওখানে পাহারার দায়িত্বে ছিল সরাসরি বলে দিয়েছিল এটা জিজ্ঞেস করার কোনো এখতিয়ার তোমার নেই, এ সমস্ত ব্যাপারে নাক গলাতে যেও না, এটা আমাদের জিনিস, এবং পিস্তল তুলে ধরে তাকে সেখান থেকে চলে যেতে বলে। বুঝতে পারছেন কি পরিস্থিতি? এই দাবিটা সত্যি হলে বুঝতে হবে যে নূর খান এয়ারবেসে প্রত্যাঘাত করে ভারত পাকিস্তানের না, সরাসরি আমেরিকার স্বার্থে আঘাত করেছে। আর তাই ট্রাম্পকে এতটা বিচলিত লাগছে। ওই যে বলছিলেন না, তড়িঘড়ি তিনি কথা বলেছেন। তড়িঘড়ি কথা বলার কারণটা ওই পাকিস্তানের কাকুতি মিনতি নয়, সরাসরি তাহলে কি নিজের স্বার্থে আঘাত লাগার কারণ? দেখুন, পাকিস্তানের স্বার্থ নয়, সেক্ষেত্রে তিনি নিজের স্বার্থ রক্ষা করতেই ভারতকে সংঘর্ষ বিরতির জন্য অনুরোধ করেছিলেন। ভারত যা করেছে তার মানে নিজের সিদ্ধান্তে করেছে। কিন্তু ইউক্রেন তো যেটা করছে সেটা এই মুহূর্তে বিশ্বের ইতিহাসে এখন পর্যন্ত কোনো দিন কেউ করতে পারেনি, তাই না? ইতিহাস ঘাঁটলে তো এর কোনো তুলনা পাওয়া যাবে না। নেপোলিয়ান বোনাপার্ট থেকে শুরু করে অ্যাডলফ হিটলার, কেউ তো মস্কোয় আঘাত আনতে পারেননি। নেপোলিয়নের বিরাট ক্ষতি হয়েছিল রাশিয়া আক্রমণ করায়, আর হিটলারেরও তো ওই একই পরিণতি হয়েছিল মস্কো দখল করতে যাওয়ায়। কিন্তু জেলেন্সকি তো অপারেশন স্পাইডার ওয়ার করে সেই মস্কোতেই আঘাত করে বসলেন। তারপরে একটা কাণ্ড হয়েছে জানেন তো, তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ইউক্রেন আলোচনায় বসেছিল। রাশিয়ার প্রতিনিধিরা এসেছিলেন কোট প্যান্ট পরে, কিন্তু ইউক্রেনের প্রতিনিধিরা ছিলেন সামরিক পোশাকে। হয়তো দেখো কেমন তোমাদের দেশের ভেতর ঢুকে তোমাদের দিলাম আর কি, মানে এরকম একটা বার্তা আর কি, আমরা সবসময় ওয়ার রেডি, এইরকম একটা ব্যাপার
আমরা যোদ্ধা, এরকম বার্তা মুখে না বলেও রাশিয়াকে দিতে ওই সেনা পোশাকে ইস্তাম্বুলে আলোচনার টেবিলে বসেছিলেন ইউক্রেনের প্রতিনিধিরা। কারণ তারাও জানেন যা কেউ পারেনি সেটাই তারা করে দেখিয়েছেন। এবার দেখুন, নিঃসন্দেহে ইউক্রেনকে দেখলে না হিটলারের একটু হয়তো মন খারাপ হয়ে যেত। এবার আনন্দ পেতেন কিনা জানি না, যে যেটা আমি করতে পারিনি অ্যাটলিস্ট কেউ সেটা করে দিল। কিন্তু হিটলারের মতো যারা মেগালোম্যানিয়াক হন, অর্থাৎ নিজের ক্ষমতা নিয়ে যারা একটা আত্মম্ভরিতার চূড়ান্ত জায়গায় উচ্চতায় বিলং করেন, তারা অন্যের সাফল্যে খুব খুশি হবেন এটা ভাবাটা ঠিক হবে না, বরঞ্চ তিনি হীনমন্যতায় ভুগতে পারতেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন বলুন তো, মানে মনে হলো জাস্ট শেয়ার করছি, এই হিটলার নামের লোক হলেই কি বিতর্কিত কাজে জড়িয়ে পড়ে? মানে হিটলার কি ছিলেন তো আপনারা জানেন, ওটা বলার কিছু নেই। কিন্তু হিটলার নিজেকে বা জার্মানিকে আলটিমেটলি তো বাঁচাতে পারেননি। কিন্তু যদি কোনো বাঙালি হিটলার হন, তিনি কি অনুব্রত মণ্ডলকে বাঁচাতে পারবেন, নাকি তিনিও বিতর্কে জড়িয়ে অনিশ্চিত ভবিষ্যতের পথে পা বাড়াবেন? এবং তার কথা এবং অনুব্রত মণ্ডল, এটা নিয়ে একটা নতুন চ্যাপ্টার তৈরি হয়ে যাবে নাকি? যাই হোক, এসব নিয়ে কিছু কথা এবার বলতে হবে, কারণ আজকের দিনে এই হিটলারকে স্মরণ করতেই হবে। তাই সেই কথাগুলো বলতেও হবে, যে কথাগুলো না বললেই না। পাকিস্তান, বাংলাদেশ, হামাস, তিনটে নাম মিল কোথায় বলতে পারবেন? দেখুন, এরা দুটো দেশ আর একটা সংগঠন, কিন্তু এরা প্রত্যেকেই নিজেদেরকে চক্রান্তের শিকার বলে, মানে ভিকটিম কার্ড খেলে। আর এই ভিকটিম কার্ড খেলার মধ্যে দিয়েই সন্ত্রাসের খেলাটা খেলে। মানে আপনারা তো জানেন, ওই খেলা হবে যে স্লোগানটা এখন চারপাশে মাঝে মধ্যে ডিজে টিজে করে আমাদের রাজ্যে বাজেটা যায় আর কি, তার জনককে বাংলাদেশ। কিন্তু সেই স্লোগানের মানে খেলা হবে সেরা খেলোয়াড় কিন্তু আমাদের এখানকার নিঃসন্দেহে অনুব্রত মণ্ডল, যাকে আমি আপনি প্রথমে ভেবেছিলাম লোকাল স্তরের খেলোয়াড়, কিন্তু আসলে যিনি ইন্টারন্যাশনাল খিলাড়ি। অতএব ভিকটিম কার্ড খেলার ক্ষেত্রে তিনিও বাংলার গর্বিত খেলোয়াড়। প্রথমে দুঃখ পেয়েছিলেন ওই যখন অডিও টেপটা ফাঁস হয়ে গেছিল, তার সঙ্গে আইসির কথাবার্তার, বোলপুর আইসির কথাবার্তার, তিনি একটু রেগে মেগে কিছু কটু কথা বলেছিলেন আর কি, যে কথাগুলো জনসমক্ষে বলাও যায় না, শোনাও যায় না। ইনফ্যাক্ট আমরা যখন শুনিয়েছিলাম ওই জন্য বিপ 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 দিয়ে চালিয়েছিলাম, যাতে মোটামুটি সে ওসিকে তো বটেই, তাকে ভদ্রভাবে আর কি ওই কলার টলার ধরে মারতে মারতে টানতে টানতে ঘর থেকে বার করে নিয়ে আসবেন, এসবগুলো ছিল। তার সঙ্গে সঙ্গে তার মা এবং স্ত্রীকে উল্লেখ করে বিভিন্ন অশালীন মন্তব্যও ছিল। দল তার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল। তাতে প্রথমে দুঃখ পেয়েছিলেন, দলের শোকজের উত্তরে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করে চিঠিও দিয়েছিলেন। কিন্তু তারপর ব্যাস চক্রান্তের তত্ত্ব হাজির। ক্ষমা আর দুঃখের সঙ্গে চক্রান্তটাও কিন্তু অ্যাড হয়ে গেছিল। ওই চিঠিতে দলের অন্দরে চক্রান্ত হতে পারে, চক্রান্তের একটা ব্যাপার আর কি, ইঙ্গিত, সেটাও কিন্তু অনুব্রত মণ্ডল উড়িয়ে দেননি, তাই না? দেখুন, শুভেন্দু অধিকারী বলেছিলেন কাজল শেখী, যেটা অনুব্রত নাম করেননি, সেই চক্রান্তকারী। এবার আজ মুখ খুলেছেন কাজল, কার বিরুদ্ধে করলেন? না, পুলিশকে নিশানা করা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে নয়, নিশানাটা করলেন তিনি আবার শুভেন্দুর বিরুদ্ধে। মানে ভাবুন, একটা চিঠি, তার অভিঘাতটা কোথা থেকে কোথায় পৌঁছে যাচ্ছে। মানে চিঠিতে লেখা চক্রান্তটা কতটা গভীর ভাবুন তো। প্রশ্ন সেটা না, প্রশ্ন অন্য। প্রশ্ন হচ্ছে কাকে গুরুত্ব দেবো, কোনটাকে গুরুত্ব দেবো, মানে ক্ষমা নাকি চক্রান্ত? দেখুন, যা বোঝা যাচ্ছে অনুব্রতর ক্ষমা এবং চক্রান্ত দুটোই এক, কাজ আলাদা, হাতির ওই দাঁতের মতো, একটা খাওয়ার একটা দেখানোর।
তাই প্রথম ধাপে ক্ষমা ছিল, এবার পরের ধাপ ক্ষমার বদলে চক্রান্তের তত্ত্বটাই জোরালো হচ্ছে। এবার ক্ষমাটা পরিস্থিতি মেনেছে, আর চক্রান্তটা ওটা ওই আইন আদালত সামলাতে। আর দুটোই নিজেকে ভিকটিম প্রমাণ করতে। ফোন কর অনুব্রত মণ্ডল করেনি, এআই এর মাধ্যমে করা হয়েছে। মিথ্যা, ফলস। আপনি বলছেন পার্টি যা নির্দেশ দেবে অনুব্রত মণ্ডল তাই পার্টি। আমরা জানি, আমরা সমস্ত যা জানাবার সেটা জানি। এআই এর মাধ্যমে অডিওটা করা হয়েছিল বলে সেটা যদি বলেছেন, পরবর্তীকালে দেখা যাবে আদালতে যা বলার আমরা বলবো। ওই যে চক্রান্তের শিকার, আরে এআই এর কাজটা যে হলেও যে যার বিরুদ্ধে অভিযোগ সেই তো বলছে, আমি বলেছি। অনুব্রত মণ্ডল লিখিতভাবে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন, তো তিনি যদি না বলে থাকতেন তাহলে লিখিতভাবে ক্ষমা প্রার্থনার বিষয়টা আসতো না। অনুব্রত মণ্ডল দলের অনুগত সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। তিনি যা দল নির্দেশ দেবে তার বাইরে এক কিন্তু হাঁটবেন। আইসি বোলপুরের এগেনস্টে সবচেয়ে বড় রাগ তিনি কেন রেকর্ড করে ওটা কাজল শেখকে দিয়েছেন, আর কাজল শেখ কেন এটা লিক করে দিয়েছে। আমি এর জবাবটা করতে দেবো আদালতে, ওনার সঙ্গে আমার দেখা হবে। আচ্ছা, এটা কথা বলুন তো, এই যে অনুব্রত মণ্ডলের যিনি অনুগামী, তিনি কি দলের অনুগামী নন? মানে তিনি তো আবার দলকেই আরও মানে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলার জন্য যা যা বলার দরকার সব বলে দিলেন। দেখুন, অনুব্রত মণ্ডল গ্রেফতার হননি, তাই আদালতে তোলা যায়নি, কিন্তু অনুব্রতর অডিও নিয়ে বিরোধী দলনেতার বিরুদ্ধে আদালতে যাচ্ছেন কাজল শেখ, সেটা তো বলে দিয়েছেন। মানে আদালতও এসে গেছে, কিন্তু লক্ষ্য কোনটা আর উপলক্ষ্য কোনটা? কাজল শেখ নিশ্চয়ই দলের অনুমতিতেই কোর্টে যাবেন। আচ্ছা, অনুব্রতও তো দলের অনুমতিতেই ক্ষমা চেয়েছিলেন, কিন্তু পুলিশে হাজারা ওটা তো দেননি। সেটাও কি দলের পরামর্শেই দিচ্ছেন না? ওই যে তার অনুগামী বলে দিলেন যা করছেন সব দলের পরামর্শে। এআই এবং চক্রান্তের তত্ত্বটা সেটাও কি দলের গাইডেন্সের সামনে আনছেন ওই অনুগামী? মানে এটা আবার উল্টো দিক থেকে আপনার দেখতে হবে, অনুগামী কে কীভাবে সেই দিক থেকে। মানে অনুব্রত তিনি দলের অনুগামী, তার অনুগামী নিশ্চয়ই অটোমেটিক্যালি দলের অনুগামী, এইভাবে ব্যাপারটা দেখতে পারেন আর কি। সব মিলিয়ে আর কি সব জায়গাতেই দলের গাইডেন্সটা অনুব্রত মণ্ডল এবং তার অনুগামীরা যেভাবে সামনে আনছেন, তাতে এই প্রশ্নগুলো উঠে আসছে। দেখুন, পুলিশকে মা স্ত্রী তুলে গালি দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। তারপর কি বলেছিলেন ওই ক্ষমা প্রার্থনা চিঠিতে? বলেছিলেন ওসব নাকি ওষুধ খেয়ে বলেছেন। কী ওষুধ সেটা বলেন, কিন্তু ওষুধে যে তার রোগ সারেনি সেটা তো আজ বোঝা গেল। সূত্রের খবর কি? অনুব্রত মণ্ডলের আইনজীবী জানিয়েছেন শরীর খারাপ। কতটা? একেবারে শয্যাশায়ী, বেড রিডেন, মাঝামাঝি কোনো ব্যাপার নেই, এত ক্লান্ত যে ওঠার ক্ষমতাও নেই। শুনেছিলাম যে তার মাথায় অক্সিজেন কম যায়, কিন্তু বিজ্ঞান কি বলে? বলে পৃথিবীতে কোনো জায়গায় এরকম ফাঁকা থাকতে পারে না, শূন্যস্থান কিছু না কিছু এসে ঠিক পূরণ করে দেয়। তাহলে অনুব্রতর মাথার ফাঁকা জায়গায় কি চলে আসে? অক্সিজেনের জায়গায় কোনো নির্দেশ কি? প্রথমে ক্ষমার নির্দেশ এসেছিল, তারপর কি আরও অন্য কোনো নির্দেশ চলে এলো? আবার পুলিশের কাছেও নির্দেশ ছিল, তাই পর দুদিন নোটিশ দিতে বাড়ি চলে গেছিল পুলিশ। দুদিনই তিনি যাননি, আজ আর পুলিশ নোটিশ ফোটিস ধরায়নি। ভেবেছে হয়তো যে ক্লান্ত অসুস্থ মানুষকে আর ডিস্টার্ব করে কী হবে, একটা মানবিক অ্যাপ্রোচ আর কি এটাকে বলে, মানবিক পুলিশ বলতে পারে। মা স্ত্রী তুলে গাল দিলেও মানবিকতাটাকে ছাড়া যাবে না, এটাকে ধরে রাখতে হবে। খটকা একটা জায়গাতে যে অনুব্রত মণ্ডল শুক্রবার ওই অসুস্থতার জন্য পুলিশের সামনে যেতে পারলেন না, কিন্তু তারপর গটগট করে পার্টি অফিসে চলে গেলেন, আজ তিনি একেবারে বিছানায় একদম শয্যাশায়ী। পুলিশের দুদিনের নোটিশের পর আজ ছিল তৃতীয় দিন। এবার খেয়াল করে দেখুন, দান দান তিন দান, সেই লুডো খেলা, একবার মানে আমাদের লাইফটার সঙ্গে এই ব্যাপারগুলো এমনভাবে জড়িয়ে আছেন, এগুলোর বাইরে বেরোতেই পারবেন না আপনি। একেবারে সাপ লুডোর খেলা। ওই প্রথমে সাপের মুখে পড়েছিলেন, ক্ষমা চাইতে বলে দল ছোবল মেরেছিল, ছোবলটা কি বিষহীন ছিল? এবার রাজনীতির লুডো খেলায় যাগ্গে সাপের মুখে যখন পড়েছিলেন হড়হড় করে নেমেছিলেন। এবারের দানে নিশ্চয়ই মই পেয়েছেন, তাই জন্য একটুখানি থেমে রয়েছেন। এবার দেখুন, মই ব্যাপারটা আবার ডেঞ্জারাস জিনিস। মই সবসময় কেউ না কেউ সাপ্লাই দেয়, নিচ থেকে ধরেও থাকে একজন,
আরেকজন ওঠে। এবার অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে নিচ থেকে ধরে সাপোর্টটা কে দিচ্ছে? দেখুন, জামিন অযোগ্য দ্বারা তারপরেও তল বেরিয়ে যাচ্ছেন তিনি নিশ্চিন্তে। কিভাবে? কেনই বা পুলিশ 2 পা এগিয়ে 3 পা পেছোচ্ছে? গরু পাচার মামলায় 10 বার তলব করেছিল সিবিআই, মাত্র 1 বার গেছিলেন, বাকি সময়টা হাসপাতালে ছিলেন। তখনও কিন্তু এমন শয্যাশায়ী ছিলেন, কিন্তু সে সময় তো দল পাশে ছিল। এবার চীনের সাপোর্ট। শুরুতে বলেছিলাম আপনাদের, খেয়াল করে দেখুন, অনুব্রত মণ্ডলকে লোকাল খিলাড়ি বলে একদম আন্ডার এস্টিমেট করবেন না। ওই চীন থেকে পাশ করা ডাক্তারবাবু নাকি অনুব্রত সার্টিফিকেটে সই করেছেন। আর শুধু চীন নয়, অনুব্রতর পাশে এবার জার্মানিও আছে। মানে একটা অন্যরকম অক্ষ শক্তি তৈরি হচ্ছে, জানেন তো? বিশ্বাস করছেন না তো? এই হচ্ছে আপনাদের সমস্যা। বিশ্ব বাংলার এক নেতা আন্তর্জাতিক হচ্ছেন আর আপনারা তার পেছন থেকে টেনে ধরার চেষ্টা করছেন। দেখুন, জার্মানিকে বিশ্বজয়ী করতে চেয়েছিলেন কে? হিটলার। অনুব্রতকে এই চক্রান্তের বিরুদ্ধে লড়াইয়ে যিনি অক্সিজেন দিতে চাইছেন তিনি কে? তিনিও তো হিটলারই, হিটলার চৌধুরী, ডক্টর হিটলার চৌধুরী। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল তো যদি দেয় আমি তাকে অপমান করি। তোকে পার করে নিয়ে আসবো। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ ডাক্তার খাই তো না, ঘুমায়। বল, তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। যে রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক, আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, দুঃখিত। কিসে হয়? কারো দুঃখ হয়, কারো আবার দুঃখ হলে সুখ ভ্যানিশ হয়ে অসুখ হয়। শুক্রবার দুঃখ হয়েছিল অনুব্রত মণ্ডলের। শনিবার ছিল প্রথম হাজিরা। থানায় হাজিরা না দিলেও দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছিলেন, গিয়েছিলেন পার্টি অফিসেও। রবিবার ছিল দ্বিতীয় হাজিরা, তবে আর হেঁটে চলে পার্টি অফিস নয়, ডিরেক্ট পেশেন্ট থুড়ি পার্টির নেতা পেশেন্ট হয়ে গেলেন। আইনজীবী চিঠি দিয়ে জানালো, 2 দিনের শুকনো কাশি মানে ড্রাই কফ, জ্বর আছে, খিদে কমে গেছে, শারীরিকভাবে খুবই দুর্বল, কথা বললেই কাশি হচ্ছে, ফুসফুসে সংক্রমণ রয়েছে, শ্বাসকষ্ট বাড়ছে, রক্তচাপ মাঝে মধ্যেই বাড়ছে, 5 দিনের বেড রেস্ট প্রয়োজন। সূত্রের খবর, ডাক্তারের সার্টিফিকেটটা শান্তিনিকেতন মেডিকেল কলেজের। সার্টিফিকেটের তলায় ডাক্তার হিসেবে সই রয়েছে ডক্টর এইচ চৌধুরীর, যার রেজিস্ট্রেশন নাম্বার 87845। সময় 31 মে রাত 9:13। এসডিপি অফিসে আইনজীবীরা যে কাগজ জমা দিয়েছেন সেই সার্টিফিকেটের নিচে লেখা আছে ডাক্তার এইচ চৌধুরী, পাশে রেজিস্ট্রেশন নাম্বার লেখা আছে 87845। কে এই এইচ চৌধুরী? ঠিকানা মল্লারপুর, বীরভূম। ডাক্তারি পাশ চীনের কুনমিং মেডিকেল কলেজ থেকে। নমস্কার, ডক্টর হিটলার রাজা চৌধুরী বলছেন? হ্যাঁ বলছি। তবু আপনার কি রেজিস্ট্রেশন নাম্বার 87845? না। আচ্ছা, মেডিকেল যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না। তিনি ডাক্তার, তিনি হিটলার চৌধুরী, কিন্তু রেজিস্ট্রেশনটা তার নয়। তাহলে তার নাম্বার মিলিয়ে কল আর টেক্সট করা গেলেও জবাব আর মেলেনি। কাউন্সিলের রেজিস্ট্রেশন অনুযায়ী ডাক্তার হিটলার রাজা চৌধুরী বর্তমানে রামপুর 1 নম্বর ব্লকের বিএমওএইচ। আদৌ কোনো সরকারি ডাক্তারবাবু বেসরকারি মেডিকেল কলেজের প্যাডে শংসাপত্র ইস্যু করতে পারেন? যেসব মেডিকেল অফিসার আছেন, তিনি যে পজিশনেই থাকুন না কেন, তাদের প্র্যাকটিসিং কোনো অপশন দেওয়ার সুযোগ নেই। সেই শান্তিনিকেতন মেডিকেল কলেজ, সেই মলয়পীঠ। শান্তিনিকেতন মেডিকেল কলেজ বেসরকারি প্রতিষ্ঠান। বেসরকারি মেডিকেল কলেজের কর্ণধার মলয়পীঠ। গরু পাচারের অবৈধ টাকা ঘুরপথে মেডিকেল কলেজে যায় বলে অভিযোগ উঠেছিল। গরু পাচারের টাকা ঘুরপথে স্বাধীন ট্রাস্টি বোর্ডে ঢোকে বলে অভিযোগ ওঠে। স্বাধীন ট্রাস্টি বোর্ডের টাকাই শান্তিনিকেতন মেডিকেল কলেজে যায় বলে অভিযোগ উঠেছিল। শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার মলয়পীঠকে দিল্লিতে সিবিআই তলবও করেছিল। যেদিন ওই নোটিশ অনুযায়ী অ্যাবসেন্ট থাকলেন সেই দিনই এটা পরিষ্কার যে উনি তদন্তে সহযোগিতা করছেন না। সেই মুহূর্তেই পুলিশের অ্যারেস্ট করা উচিত ছিল। মেডিকেল সার্টিফিকেট কে দিয়েছেন এই নিয়ে যদি এবার আরম্ভ হয়, যে এটা তো সম্পূর্ণ প্রশাসনিক বিষয় এবং আইনি বিষয়। ঠিক,
কুণাল ঘোষ যখন বলেছেন এটা প্রশাসনিক বিষয় এবং আইনি বিষয়, তখন এগুলো নিয়ে আর মাথা না ঘামানোই ভালো, কারণ প্রশাসনটাও তো আবার দলই চালায়। সে যাই হোক, আমরা শুধু অন্য জিনিস ভাবছি, জানেন তো, এই ডাক্তারগুলো ভুলে যান। ওই যে সিমটমসগুলো দেখলাম, কোভিড টেস্ট করিয়েছেন কি? কোভিড কিন্তু বাড়ছে একটু, খুব আমাদের রাজ্যেও 200-র ওপরে হয়ে গেছে। হ্যাঁ, মানে টেস্ট যেটুকুনি হয়েছে তার ভিত্তিতে, সুতরাং একটু চিন্তা ভাবনা করে চলা উচিত। আফটার অল বয়স্ক লোক, একটু শ্বাসকষ্ট হয়, তো সেই জায়গায় মানে জাস্ট শুভানুধ্যায়ী হিসেবে ভাবছিলাম আর কি, যে টেস্ট করিয়ে নেওয়াটা ভালো। আর তাহলে যদি আবার কোভিড হলে, আগেকার রেস্ট্রিকশন অবশ্য নেই, কিন্তু ইদানিং তো আবার কতদিন, এরপর আবার কি হয়ে যাবে, কতদিন থাকতে হবে, কোয়ারেন্টাইন অনেকগুলো ব্যাপার ছিল আর কি, সেইগুলো মেনটেন তখন করতে হয়। না হলে তো মিটেই গেল, সে যাকে ডাক্তার বুঝবেন, হিটলার চৌধুরী আছেন আর কি। কিন্তু দেখুন, আরেকটাও তো রয়েছে, একদিকে দল, আরেকদিকে প্রশাসন আর আইন, একদিকে ক্ষমা আর একদিকে চক্রান্ত, আর মাঝখানে কি? মাঝখানে পুলিশকে নজিরবিহীন আক্রমণ। ওই ফোনের অডিও লিক না হলে তো জানাই যেত না যে নেতারা কিভাবে পুলিশকে ট্রিট করেন বা পরিচালনা করেন। এবার কে লিক করলো, পুলিশ কি সেটা খুঁজবে? না, লিক হওয়া ব্যক্তিকে লক আপে পড়বে। শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার মলয় পিঠ আবার গোটা বিষয়টার মধ্যে উঠে এসছেন, কেঁচো খুঁড়তে কে উঠে, মানে জানি না, এটা সম্ভাবনা সবসময় তো থাকে বেরিয়ে আসার। এবার এক্ষেত্রে কী বেরোলো সেটা পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে, কিন্তু প্রশ্ন তো একটাই, কেন বেছে তার মেডিকেল কলেজ থেকেই ডাক্তারি সার্টিফিকেট দেওয়া হলো? কেন একজন সরকারি ডাক্তারবাবু বেসরকারি বেসরকারি মেডিকেল কলেজ তার প্যাডে সার্টিফিকেটটা দিলেন? এবার খেয়াল করে দেখুন, কে এই মলয় পিঠ? গরু পাচার মামলায় এই বেসরকারি মেডিকেল কলেজেরই তো নাম জড়িয়েছিল, সিবিআইয়ের অভিযোগ ছিল, বারবার গেছিল ঠেছিল, ডাকা হাঁকচেরা করেছিল, অনেক কিছু ব্যাপার ছিল। এবং সবথেকে বড় কথা, ওই যে বিভিন্ন গাড়ি ঠাড়িগুলো, ওই যখন মাঝখানে আসছিলেন, শক্তিগড়ে থেমেছিল অনুব্রত মণ্ডলকে নিয়ে তার গাড়ি, তখন যে গাড়িতে কিছু লোকজন এসে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করেছিলেন, সেই গাড়িটার সঙ্গেও ওই মলয়বাবুর নাম জড়িয়েছিল না? সিবিআই কি নজর রাখছে? নজর কিন্তু পুলিশও রাখছে। সূত্রের মাধ্যমে ডাক্তারি সার্টিফিকেটের কথাটা TV9 সম্প্রচার করতেই মলয় পিঠের মেডিকেল কলেজকে এসডিপিও চিঠি পাঠিয়েছেন, বলেছেন যে কর্তৃপক্ষ যেন এসে দেখা করেন। জিজ্ঞাসাবাদ হয়েছে তাদের। ভাবুন, যে সবার সামনে দোষ স্বীকার করলো, তার বদলে তাকে দেওয়া সার্টিফিকেট নিয়ে এখন তদন্তে নামতে হচ্ছে পুলিশকে। তাকে নিয়ে কিছু এই মুহূর্তে কী করছেন না করছেন আমরা জানি না। যাই হোক, বিটিং অ্যারাউন্ড দ্য বুশ বলে না, ব্যাপারটা কি সেই রকম? ঝোপের চারপাশে মেরে দেখা হচ্ছে। দেখুন, দলের কাজ করেছে, গর্বের সঙ্গে সেটা প্রচার হচ্ছে, ঠিকই তো। যে মুহূর্তে এই ধরনের বক্তব্য সামনে এসছে, দল ব্যবস্থা নিয়েছে, কিন্তু পুলিশের যে গর্বটা ধুলোয় মিশছে, সেটার কি হবে? হুমায়ুন কবির তো ফের পুলিশকে নিশানা করেছেন, আরেক নেতা, তার এলাকার 3টে থানার নাম করে তিনি সাজিয়েছেন। তারপর দেখুন, এই সমস্ত দেখে একটা জিনিস তো মনে হতেই পারে, অনুব্রত মণ্ডলও কি ওই নয়া মডেল তৈরি করছেন নাকি জেলেন্সকির মতো? এই একদিকে কোথাও নিজেকে ভিকটিম প্রমাণ করছেন, আর পাশাপাশি পুলিশকে টার্গেট করে যাচ্ছেন। সেটা আবার লোকজন ফলো করতে শুরু করেছে, তার দলেই লোক ফলো করছে। কেউ প্রভাব ভাবুন তো, দাপট বলা যাবে না, প্রভাব তো বটে। আর এটা দাঁড়িয়ে থাকা উন্নয়নের মতো কি? প্রথমে একটু রগড়ে দাও, তারপর ক্ষমা চেয়ে নাও। পুলিশ রগড়ানোটা মনে রাখুক, আর পাবলিক তারা ক্ষমা চাওয়াটা। এটা গঠনমূলক সিস্টেমের মতো লাগছে না গোটা বিষয়টাকে? মুর্শিদাবাদের বেশ কিছু থানা, যেমন ওই ঘটনাটা ঘটেছে শামশেরগঞ্জ থানায়, এখনো লালগোলা থানা, বড়ুয়া থানা, আমার ভরতপুর থানা, এমন কিছু কর্মকাণ্ড চলে। আমি যদি বিরোধী আসনে থাকতাম,
24 ঘন্টা সময় লাগতো না এসব সাহেস্তা করতে। পুলিশের চমকানি থেকে ভয় করবেন না। কালকে যেটা বলেছি সেটা সেই বক্তব্য থেকে সম্পূর্ণ সরে আসছি। আমাকে উনি আরেকটা কথা বলেছেন যে আপনি তৃণমূলের বিধায়ক, যদি আপনার কাছে কেউ কোনো অভিযোগ পুলিশের সম্বন্ধে করে তাহলে আপনি অবশ্যই আগে আমার দৃষ্টিতে দেবেন। আমি যদি সেটাকে আপনার সলভ না করি তখন আপনি মিডিয়ায় বলবেন বা কাউকে বলবেন। আচ্ছা, প্রথম বক্তব্যটায় হুমায়ুন কবির কি বললেন? তিনি কি শাসক দলে থাকলে ওই পুলিশের বিরুদ্ধে অভিযোগ এলেও কিছু করা যায় না, এরকম একটা কিছু বলতে চাইলেন? যাকগে, পরের দিনটা মানে আজকে তিনি তো সব কিছু পুরো উল্টে গেছেন, বলেছেন ওই অনুব্রত মণ্ডলের মতোই। ভুল বলেছিলাম আর কি, ওষুধ টষুধ খান কিনা আমরা জানি না, ভুল বলেছেন, বক্তব্য বদলে গেছে। দেখে শুনে কি মনে হচ্ছে জানেন তো? এই মনে পড়ে যাচ্ছে একজনের কথা, স্পেনের একজন সেই বিখ্যাত স্ট্রাইকার ছিলেন, মনে আছে? রাউল, সুযোগ সন্ধানী স্ট্রাইকার ছিলেন জানেন তো, সারাক্ষণ বিপক্ষের গোল পোস্টের আশেপাশে ওত পেতে থাকতেন আর সুযোগ পেলেই গোল করে দিয়ে চলে যেতেন। এই হুমায়ুন কবিরকে দেখে আমার ওই রাউলের কথা মনে পড়ছে। তিনি যেন ওত পেতে থাকেন, যে তাওয়া গরম তাতেই নিজের রুটি সেঁকে নেন। কয়েকদিন আগে পার্টির চেয়ে জাতি বড়, ব্যাস সেই নিয়েই কাটিয়ে দিলেন। অপারেশন সিঁদুরের পর জাতির ভেদাভেদের বাজারটা দেখুন এখন একটু ডাউন যাচ্ছে। হুমায়ুন কবির অনুব্রতর শেয়ারে ওই জন্যই ইনভেস্ট করলেন, টাকা ঢাললেন, মানে বড় ভঙ্গিটা সেরকম। অনুব্রত পুলিশকে নোংরা ফোন করার কথা প্রকাশ্যে স্বীকার করেছেন, আর হুমায়ুনও পুলিশকে প্রকাশ্যে আক্রমণ করেছেন যাতে খবরে থাকা যায়। হুমায়ুন তার মানে কি সুযোগ সন্ধানী রাজনৈতিক স্ট্রাইকার, আর অনুব্রত উনি সাক্ষাৎ ভাগ্যদেবীর বড় পুত্র। কপাল কি লেভেলে থাকলে ওই উচ্চতায় পৌঁছানো যায় বলুন তো? আর কপাল কোন উচ্চতায় পৌঁছলে স্বয়ং হিটলার তার সহায় হন? অবশ্য হিটলার কেন, অতীতে একবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন খোদ শিব ঠাকুর মণ্ডল। আমরাই অনুব্রত মণ্ডলদের কদর করতে শিখলাম না। ওই কথায় বলে না, গায়ে মেধো ভিন গায়ে মধুসূদন। অনুব্রত মণ্ডলের নিজের দলের ওপরেই কিন্তু অভিমান হতে পারে জানেন তো, নিজের দলেই তিনি তেমন কদর পান না। এরকম স্ট্রাইকার, এরকম একটা কি বলবো বুলডোজিং ব্যাপার আছে, এরকম একটা ইন্টারন্যাশনাল ফেম, ইন্টারন্যাশনাল খিলাড়ি, কেউ বোঝে না। বেকায়দায় পড়লেই তাকিয়ে দেখেন চারপাশে কেউ নেই। অনুব্রত তার মনে মনে কি কোথাও গিয়ে অভিমান হয় নাকি অনুব্রতর এই অক্সিজেনের মতো অভিমানটাও কম? আর তার দল তৃণমূল, তাদেরও কি অভিমান কম? ধরুন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তো পূর্ব আর দক্ষিণ পূর্ব এশিয়ায় গিয়ে শ্রী মধুসূদনের মতোই ওই অপারেশন সিঁদুরের ত্রাতার ভূমিকা নিয়েছিলেন, কিন্তু বিনিময় কি পেলেন? তার ঘরের মাঠে এসে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ভাতিজা বানিয়ে দিলেন, তাও অভিষেকের জাত শত্রু ওই শুভেন্দু অধিকারীর সামনে, সুকান্ত মজুমদারের সামনে। নেতাজি ইন্ডোরে কর্মী সভায় অমিত শাহ অভিষেককে আক্রমণ করবেন, এটা কি তৃণমূল অনুমান করতে পেরেছিল? মানে অনুমান মানে কি, আশা করতে পেরেছিল? এত কিছু তিনি গিয়ে ওখানে মোদির ভাষ্য প্রচার করলেন, আর এখানে তাকেই আক্রমণ করলেন মোদির ডেপুটি। এই ধাক্কা কি তৃণমূল কাটিয়ে উঠতে পারল? बंगाल का चुनाव सिर्फ बंगाल का भविष्य नहीं तय करता, बंगाल का चुनाव देश की सुरक्षा के साथ जुड़ा हुआ चुनाव। घुसपैठ रोकनी चाहिए या नहीं रोकनी चाहिए? क्या दीदी रोक सकती है? ये भाईपो रोक सकते हैं क्या? जानबूझकर बॉर्डर पर भूमि नहीं देते हो क्योंकि घुसपैठ चलती रहे, आपकी वोट बैंक बढ़ती रहे और आपके बाद आपका भतीजा भी मुख्यमंत्री बनता रहे। भाइयों बहनों, ये होने वाला नहीं। আমাদের সাধারণ সম্পাদক, সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্মানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে অবধি 5টা রাষ্ট্রে ঘুরলেন, আমাদের সাংসদ দেশের কথা তুলে ধরছেন, আপনাদের সেই সময়টাই হলো। এখন অমিত শাহ বিজেপির জন্য সভা করছেন, আর একই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক মমতাদি তাকে পাঠিয়েছেন সারা বিশ্বের কাছে ভারতবর্ষের বার্তা তুলে ধরতে পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে।
মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন মুখ্যমন্ত্রী ছিলেন, আছেন এবং থাকবেন। আপনারা তাকে পরাজিত করতে পারবেন না। এরপর ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ই মুখ্যমন্ত্রী হবেন। চ্যালেঞ্জ করলাম, আপনারা ঠেকাতে পারবেন না, কারণ বাংলায় বিজেপির কোনো ভবিষ্যৎ নেই। একটা মাত্র বাঁশের সাঁকো, খুব হিসেব করে পা টিপে টিপে পেরিয়ে গেলেন কুণাল ঘোষ। তিনিই প্রথমে বলেছিলেন যে 2036-এ অভিষেক মুখ্যমন্ত্রী হবেন। এবার কিন্তু সেই ঝুঁকিটাও নিলেন না, অভিষেক মুখ্যমন্ত্রী হবেন একথা জোর দিয়ে বললেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না এটাও তো বলা হলো না। দেখুন, কারণ শুধু যদি বলতেন অভিষেক মুখ্যমন্ত্রী হবেন তাহলে মনে হতো মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো থাকবেন না, তাই সব দিক বাঁচিয়ে বলতে হয়েছে। দীর্ঘদিন ব্যাপারটা কোনো ইনডেফিনিট পিরিয়ড, তারপর ফিউচার, সব দিক বাঁচিয়ে বলতে হয়েছে। বললাম না, ভাইপো এবং ভাতিজা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে এই দুবার মাত্র অভিষেককে ইঙ্গিত করা হয়েছে। কিন্তু সত্যি তো এই সময়ে অভিষেককে আক্রমণ, যখন তিনি বিদেশে দেশের হয়ে গলা ফাটাচ্ছেন। বিজেপির দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতার এই রাজনৈতিক অবস্থান, সেটা তো এই মুহূর্তে খানিকটা অবাকই করে। নাকি অমিত শাহ ইচ্ছে করেই অভিষেককে আক্রমণটা করে দিলেন, যাতে ওই বিধানসভা নির্বাচনের আগে কোনো রকম দ্বিধা না থাকে, লোকজনের মনে যাতে না মনে হয় যে একটা কনফিউশন, ওখানে অভিষেক গিয়ে তো নরেন্দ্র মোদীর কথাই বলছেন, তাহলে এখানে কেন, কি হবে। ও এতে আবার ওই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, এদের তুলনায় অভিষেকের উচ্চতাটা হঠাৎ করে তো বেড়েই গেছিল, তাই না? ও বিজেপি কর্মীরা তাতে হীনমন্যতায় ভুগতে পারতেন, সেটা যাতে না ভোগেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি সেটারই ব্যবস্থা করলেন। আর শুধু তাই নয়, অপারেশন সিঁদুর নিয়ে বাংলায় যে বেশি মাতামাতি করার প্রয়োজন নেই, সেটাও তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীদের বুঝিয়ে দিয়েছেন। মানে কোন লাইনে আক্রমণ শানাতে হবে, কোথায় ড্রোন ছাড়তে হবে আর কোথায় মিসাইল মারতে হবে, এটা পরিষ্কার করলেন তিনি আর কি। তার বক্তব্যে যতটা অপারেশন সিঁদুরের প্রশস্তি ছিল, তার থেকে অনেক বেশি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নিন্দা। মমতা বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুরের অপমান করেছেন, আর একই সঙ্গে মালদা আর মুর্শিদাবাদের জাতি হিংসা পরিচালনা করেছেন তৃণমূল নেতারা। এই দুটো তিনি একসঙ্গে বললেন, আর বলে কি বুঝিয়ে দিলেন, এই কথাগুলোই বিজেপির কর্মীদের প্রচার করতে হবে। অমিত শাহ নেতাজি ইন্ডোরে মানে একদম পাখি পড়ার মতো যা বুঝিয়েছেন জানেন তো, এবং এটা মানে একদম পুরো সেন্টেন্স ধরে দেবে। এই যে তৃণমূল একের পর এক নির্বাচনে জিতে চলেছে, এটার বিরুদ্ধে কি প্রচার করতে হবে সেটাও বিজেপি কর্মীদের বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি কর্মীরা এবার থেকে বলবেন নির্বাচনী হিংসা আর রিগিং না হলে মমতা বন্দ্যোপাধ্যায়েরও জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। আর পশ্চিমবঙ্গে রাজ্যের মদতে জাতি হিংসা হয়, অমিত শাহের নিজের ভাষায় যেটা স্টেট স্পন্সর্ড দাঙ্গা। ভোট পর্যন্ত এটা বলে বলে মানুষের মনে একদম গেঁথে দেওয়াই যে বিজেপির লক্ষ্য হবে, সেটা এখন থেকেই নিশ্চিত করে দেওয়া যায়, কারণ সেটাই বলে গেলেন তো অমিত শাহ। অপারেশন সিঁদুরের জাতীয়তাবাদে তার মানে পশ্চিমবঙ্গে যে ডাল গলবে না, এটা তিনি বুঝে গেছেন। কারণ রাজ্যের রাজনীতিতে এই সুকান্ত আর শুভেন্দুর থেকে জাতীয়তাবাদে অভিষেক কিন্তু অনেকটা এগিয়ে গেছেন, ধরাচোয়ার বাইরে, ওটাকে কিছু করা যাবে না। এখানে এখন তৃণমূলকে খলনায়ক আর বিজেপিকে ত্রাতা হিসেবে মানুষের সামনে পেশ করতে হবে। आपका समय अब समाप्त हो गया है। 26 में भारतीय जनता पार्टी की सरकार बनने वाली। ক্ষমতায় আসবেন, আপনারা কি অলিক স্বপ্ন দেখছেন? আগামী দিনে 2026-এ 250-র উপরে সিট নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসবে, আবার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় হবেন। অমিত শাহ শুভেন্দু হচ্ছে আমাদের লক্ষ্মী পেঁচা, ওরা যেটা বলে সেটাই হয়, কিন্তু ওদের জন্য নয়, আমাদের জন্য হয়। 21-এ বলেছিল আপকি বার 200 পার, বাংলার মানুষ মমতা দিকে 200 পার করেছিল। 24-এ বলেছিল আপকি বার 30 পার, বাংলার মানুষ মমতা দিকেই 30-এ প্রায় পৌঁছে দিয়েছিল। दीदी हिम्मत हो तो हिंसा के बगैर, रैगिंग के बगैर चुनाव कराकर देखो, आपकी खुद की जमानत एक बंगाल की जनता जब्त करेगी। আরে সবচেয়ে বেশি রিগিং তো অমিত শাহ করেছে, অমিত শাহ তো রিগিং মাস্টার। অমিত শাহ হচ্ছে রিগিং করার একটা মানে আইডিয়াল ম্যান, লোকে ওকে থেকে রিগিং করার কথা ভাবে।
গুজরাটে কম র্যাগিং করেছে। অপ্রকৃতস্থ মানুষ, বয়স হয়ে গেছে, নিজের দলের লোকেদের সাথেও ঝামেলা করে, কাকে বোতল ছুঁড়ে মারছে। আমি তো মাঝে মাঝে ভয়ে থাকি লোকসভায় কাউকে না কামড়ে না দেয় এরপরে। मौत के घाट उतार दिए गए और दीदी के पेट में दर्द हुआ और मोदी जी ऑपरेशन सिंदूर कर यहाँ आए तो घटिया सा राजनीतिक बयान देकर ऑपरेशन सिंदूर का विरोध किया। সিঁদুর বেচতে এসেছেন, মহিলাদের মাথার সিঁদুর, সধবার মাথার সিঁদুর বেচতে এসেছেন ভারতীয় জনতা পার্টির নেতারা। প্রধানমন্ত্রী এসেছিলেন দুদিন আগে বলে গেলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বলছেন বাইরে থেকে কয়েকজন টেররিস্ট এলো, টেররিস্ট এসে গুলি করে মেরে দিয়ে টেররিস্টদের হাঁটতে হাঁটতে চলে গেল। আর অমিত শাহ নরেন্দ্র মোদী ঘুমোচ্ছিলেন। উনি কি ভুলে গেছেন কত ঘন্টা পরে যখন মুম্বাইয়ের তাজ হোটেলে উগ্রপন্থীরা দখল করে নিয়েছিল কাসাব অ্যান্ড তাদের বন্ধুরা, পাশে মার্কস যে বাহিনী ছিল সেই মার্কস বাহিনী আসতে কতক্ষণ সময় লেগেছিল, দিল্লি থেকে আসতে কতক্ষণ সময় লেগেছিল। নরেন্দ্র মোদী আর অমিত শাহ সবচেয়ে বড় অপদার্থ হচ্ছে অমিত শাহ, গোপাল ঠাকুর একদম। मैं बंगाल की मातृशक्ति को भी अपील करने आया हूं, आने वाले चुनाव में ऑपरेशन सिंदूर पर सवाल उठाने वाली ममता जी को सिंदूर की कीमत बंगाल की माताएं बहनें जरा समझा दे, सिंदूर का अपमान करने का क्या। উনি একবার পয়ালগাঁও ইনসিডেন্ট পার্লামেন্টে বলুক, দেখবেন অপারেশন মোদি হয়ে গেছে, অপারেশন অমিত শাহ হয়ে গেছে। দুটো স্ক্র্যাচ দিয়ে চলে, নিজের পায়ে দাঁড়াতে পারে না, তাদেরকে এসব কথা বলা মানায় না। চোরের মার বড় গালা। बंगाल सरकार के मंत्री इस दंगों में शामिल थे, ये स्टेट स्पॉन्सर दंगा था जिन्होंने हिंदुओं को न्याय किया। তো তৃণমূলের কালকের কৌশলটা কিন্তু ভালো ছিল, রাজনীতির অপারেশন সিঁদুর বলা যেতে পারে। গতকাল 3 মহিলা নেত্রীকে এগিয়ে দিয়েছিল তৃণমূল, 3 জনেই সংসারী, সাগরিকা ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার, এই 2জন সাংসদ এবং চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মমতাকে সিঁদুরের মূল্য বোঝানোর জন্য আহ্বান জানিয়েছিলেন। চন্দ্রিমা, কাকলি, সাগরিকা তার জবাবে কি বললেন সেটা তো বড় কথা নয়, অমিত শাহকে জবাব দিতে 3 জনের একসঙ্গে বসাটাই তো বার্তা। আমাদের টেলিভিশনের পরিভাষায় এই ফ্রেমটাই হচ্ছে আসল। রাজ্যবাসী কি দেখলেন? তৃণমূলের সংসারী মহিলারা মন্ত্রী হন, সাংসদ হন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সিঁদুরের অপমান করলেন কি করে? একেবারে হাইট্রেক ড্রোন যুদ্ধ, জানেন তো, ঠিক যেভাবে কেন্দ্রীয় সরকার কর্নেল সোফিয়া কুরেশিয়ার কর্নেল বমিকা সিংকে এগিয়ে দিয়ে চমকে দিয়েছিল, এই সেই রকম আইডিয়ার পেটেন্ট নিয়ে রাখা ছিল না, তাই তৃণমূল অনায়াসে ব্যবহার করে দিয়েছে। আর তা দেখে বিজেপিও সেই একই অস্ত্র ব্যবহার করেছে। ড্রোনের জবাব ড্রোন, নারী শক্তির জবাব নারী শক্তি। বিজেপি এগিয়ে দিল কাকে? লকেট চট্টোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পালকে। তারাও বিবাহিতা, তাদের মাথাতেও সিঁদুর রয়েছে, মানে সিঁদুরের সংঘাত এলো। তাহলে কি বাদ গেল? এইটা খুব ইন্টারেস্টিং, চমকে যাবে। 2021-এর পর প্রথমবার বিজেপির কোনো সভায় অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি দেওয়া হয়নি। তার মানে কি বিজেপি কি মনে করছে লক্ষ্মীর ভাণ্ডার আর ভোটের ইস্যু হবে না? করোনা ভাইরাসের মতোই লক্ষ্মীর ভাণ্ডারের এফেক্টিভনেসও শেষ হয়ে গেছে। কিন্তু দুর্নীতিহীন স্বচ্ছ নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন সুকান্ত মজুমদার, যেটা এতদিন সিপিআইএমের নেতারা দিতেন। তার মানে তৃণমূল বিরোধী শিক্ষিত বাঙালি ভোট ব্যাংককে বার্তা দিচ্ছে বিজেপি, বামেদের নয় আমাদের ভোট দাও। এটা সুকান্ত মজুমদারের অ্যাসাইনমেন্ট। তিনি শিক্ষক, তিনি শিক্ষিত সমাজকে বার্তা দেবেন। আর শুভেন্দু অধিকারী তিনি চড়া দাগের হিন্দুত্বের বার্তা দেবেন। মানে অমিত শাহের আগে এই 2 নেতার ভাষণেই কিন্তু স্পষ্ট হয়ে গেছে কোন নেতার ওপর কোন দায়িত্ব দেওয়া। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।